শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন অন্যতম লেখক। জন্ম 1899 সাল, মৃত্যু 1970 সাল। সকল পাঠকের কাছে তিনি পরিচিত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর স্রষ্টা হিসেবে। ব্যোমকেশ বক্সী ও তার সহকারী বন্ধু অজিত এই যুগলবন্দি নিয়ে তিনি লিখেছেন বহু গোয়েন্দা গল্প ও উপন্যাস। বাংলা গল্পের পাতায় ভূতান্বেষী বরদা এই চরিত্রটিও সমান জনপ্রিয়। এছাড়াও লিখেছেন অজস্র ছোট গল্প, ভৌতিক গল্প, কিশোরদের জন্য কাহিনী, চিত্রনাট্য ও দুর্দান্ত কটি উপন্যাস। পিন্টু এই গল্পটি সংকলিত হয়েছে শরদিন্দু অমনিবাস চতুর্থ খণ্ডে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই বইটিতে রয়েছে কিশোর গল্প সমগ্র। গল্পের প্রধান চরিত্র গল্পের কথক ও পোস্টমাস্টার বাবু। গল্পের রচনাকাল 1340 বঙ্গাব্দ অর্থাৎ 1933 সাল ও গল্পটির প্রথম প্রকাশ 1341 বঙ্গাব্দ 1934 সাল। গল্পের সূত্রধার ও গল্প পাঠে সৌমেন। শুরু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনায় পিন্টু। আমার একটা দুনলা বন্দুক আছে, 12 বোরের বন্দুক, ব্রিজ লোডিং অর্থাৎ গাদা বন্দুক নয়। ডিসি মিস্ত্রি এই বন্দুক তৈরি করেছে, কিন্তু এটা এত সুন্দর জিনিস যে বিলিতি বন্দুকের চেয়ে কোনো অংশে কিন্তু খারাপ নয়। 150 গজ পর্যন্ত এর পাল্লা, পয়েন্ট ব্ল্যাঙ্ক অর্থাৎ এ দিয়ে স্বচ্ছন্দে হাঁস মারা যায়। যদিও এটা হাঁস মারা বন্দুক বা ডাক গান নয়। এই বন্দুকটা আমার বড় প্রিয়। পাখি শিকার করতে আমি বড় ভালোবাসতাম। শীতকালে যখন খালে বিলে নানা জাতের হাঁস পড়তে আরম্ভ করত, তখন আমি বন্দুক কাঁধে করে বার হতাম। সেই সময় আমার সঙ্গী থাকতো কেবল আমার কুকুর পিন্টু। পিন্টু ছিল খাঁটি দিশি কুকুর। তার গায়ে এক ফোঁটাও বিলিতি রক্ত ছিল না। ইচ্ছে করলে তোমরা তাকে নেড়িকুত্তাও বলতে পারো। তার চেহারাটা ছিল রোগা, গায়ে সাদা কালো ছাপ, মুখটা ছুচালো, চোখে একটা লজ্জিত সংকুচিত ভাব। সত্যি কথা বলতে কি, পিন্টু খুব একটা যে সাহসী কুকুর ছিল এরকম নয়। ভিন পাড়া দিয়ে যাওয়ার সময় তার ল্যাজটা অলক্ষিতে পিছনের পা দুটোর ভিতর আশ্রয় গ্রহণ করত, আর পাড়ার কুকুরগুলো যখন ঘেউ ঘেউ করে তেড়ে আসতো, তখন সে কেবলই আমার পায়ে ঘেঁষে ঘেঁষে সরে আসতো আর গলার মধ্যে একটা গড়গড় শব্দ করত। দাদা বলতেন শুধু দুধ ভাত খেয়ে খেয়েই পিন্টুর সব সাহস নাকি মিলিয়ে গেছে। কিন্তু সে যাই হোক, পিন্টুর একটা অসাধারণ গুণ ছিল, সে খুব ভালো মরা পাখি উদ্ধার করে আনতে পারত। গুলি খেয়ে উড়ন্ত পাখি যেখানেই পড়ুক, জলে স্থলে পাঁকে, পিন্টু ঠিক মুখে করে তাকে নিয়ে আসবেই। ইংরেজিতে এই জাতের কুকুরদের বলে রিট্রিভার। একবার এক সাহেব পিন্টুর এই আশ্চর্য গুণ দেখে তাকে 200 টাকা দিয়ে আমার কাছ থেকে কিনতে চেয়েছিল। আমি দিইনি। যা হোক, শীতকাল এলেই আমরা দুজনে শিকারে বার হতুম। এমন হয়েছে অনেকবার যে পাখির সন্ধানে ঘুরতে ঘুরতে বাড়ি থেকে অনেক দূর চলে গেছি। 2-3 দিন বাড়ি ফেরাই হলো না। আমার শিকারের শখ বাড়িতে সকলেই জানতেন, তাই বিশেষ উদ্বিগ্ন হতেন না কেউ। গত বছর শিকার করতে গিয়ে একটা ব্যাপার হয়েছিল, সেই কথাই আজ বলবো। খবর পেলাম শহর থেকে মাইল 20 দূরে যে জলা আছে, সেখানে বিস্তর হাঁস পড়েছে। হাঁসগুলো আশেপাশের ধান ক্ষেতের ক্ষতি করছে। মন উৎসুক হয়ে উঠল। অঘ্রাণ মাস, বেশ শীত পড়েছে। একদিন সকালবেলা পিন্টুকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়লাম। অজপাড়াগাঁয়ে গাড়ি যাওয়ার রাস্তা নেই, যেতে হলে এক গরুর গাড়ি করে যেতে হয়। আমরা পায়ে হেঁটেই গেলাম, কারণ গরুর গাড়ি চড়ে কাঁচা রাস্তার উপর দিয়ে 20 মাইল যাওয়ার চেয়ে হেঁটে যাওয়া ঢের বেশি স্বাস্থ্যকর। অন্তত হাড়গুলো আস্ত থাকে। জলার নিকটবর্তী গ্রামে গিয়ে যখন পৌঁছলাম, তখন সন্ধ্যা হয়। পশ্চিম আকাশে একটুখানি সোনালি আলো ঝিলমিল করছে। দূর থেকেই অসংখ্য হাঁসের কলকণ্ঠ শুনতে পাচ্ছিলাম। হাঁসের ডাক সকলের ভালো লাগে কিনা বলতে পারি না, কিন্তু আমার বড় মিষ্টি লাগে। দেহের ক্লান্তি সত্ত্বেও মনটা আনন্দে নেচে উঠল।
পিন্টুও দেখলাম আমাকে ঘিরে নাচতে নাচতে আনন্দ করতে করতে ঘেউ ঘেউ করে ডাকতে লাগলো। গ্রামে বেশিরভাগই নিম্ন শ্রেণীর লোকের বাস, কিন্তু একটা ছোট্ট পোস্ট অফিস ছিল। তারই পোস্টমাস্টারের বাড়িতে আতিথ্য স্বীকার করলাম। তিনি ভারী ভদ্রলোক। গরম চা, প্রচুর জলখাবার দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন। গরম গরম খাদ্যদ্রব্য পেটে পড়তেই শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল। নানা রকম কথাবার্তাতেই ক্রমে রাত্রি হলো। পূবের আকাশ উদ্ভাসিত করে পূর্ণিমার চাঁদ উঠল। আমি তখন পোস্টমাস্টার বাবুকে বললাম, এবার তাহলে বেরোনো যাক। কোন দিক দিয়ে গেলে সহজে জলায় পৌঁছানো যাবে আমাকে দেখিয়ে দিন। আমার কাঁধে বন্দুক দেখেই পোস্টমাস্টার বুঝেছিলেন যে আমি শিকার করতে এসেছি, কিন্তু আমি যে সেই রাত্রেই পাখি মারতে বেরোবো এটা তিনি বুঝতে পারেননি। তিনি আশ্চর্য হয়ে বললেন, রাত্রিরে পাখি মারতে যাবেন? আমি বললাম, হ্যাঁ, রাত্রিরেই তো পাখি মারবার সুবিধা। দেখছেন না কি সুন্দর চাঁদ উঠেছে। পোস্টমাস্টার কিন্তু একটু ভয়ে ভয়ে বললেন, কিন্তু রাত্রিরে জলার দিকে যাবেন? সন্ধ্যের পর, মানে ওদিকে বিশেষ কেউ যায় না। সে কি, কেন? তিনি কুণ্ঠিতভাবে বললেন, "আহ, কি জানি মশাই, আমি চোখে কিছু দেখিনি, মানে শুনতে পাই নাকি জলায় অপদেবতা আছেন।" আমি হেসে উঠলাম, "হ্যাঁ, অপদেবতা? সে আবার কি?" তিনি বললেন, তা তো জানি না মশাই, তবে শুনেছি সরবনের মধ্যে নাকি পেতনি থাকে। আমি হাসতে লাগলাম, বললাম, তা সে থাক পেতনি, আমার হাতে বন্দুক দেখলে সে নিজেই ভয় পালিয়ে যাবে। তিনি মাথা নেড়ে বললেন, হুম, যাওয়াটা বোধ হয় উচিত নয়। একবার এক সাহেব আপনারই মতো রাত্রিরে জলায় শিকার করতে গিয়েছিল, সে আর ফিরে আসেনি। আমি বললাম, কোনো ভয় নেই, আমি 11টার মধ্যেই ফিরে আসব, আপনি শুধু আমাকে পথটা দেখিয়ে দিন। তিনি তখন অনিচ্ছা ভরে গাঁয়ের সীমানা পর্যন্ত এসে আমায় জলার রাস্তা দেখিয়ে দিলেন। জলাটা সেখান থেকে মাইল খানেক দূরে। চাঁদের আলো তার উপর ঝকঝক করছে, আর ধোঁয়ার মতো অস্পষ্ট পাখির সারি তার উপর দিয়ে উড়ে যাচ্ছে। চাঁদনি রাতে জলার ধারে কি করে পাখি শিকার করতে হয় তা বোধহয় সকলে জানে না, অথচ ব্যাপারটা কিন্তু খুব সহজ। এমনকি দিনের বেলা পাখি শিকার করার থেকেও সহজ। রাত্রে জলার পাখিরা চোখে ভালো দেখতে পায় না, কিন্তু কেবলই উড়ে বেড়ায়। জলার এধার থেকে ওধারে যায়, আবার এধারে ফিরে আসে। তাই চাঁদ যখন গাছের ডগা ছাড়িয়ে মাথার উপরে ওঠে, সেই চাঁদের দিক লক্ষ্য করে বন্দুকের টোটা ভরে কোনো ঝোপের আড়ালে চুপ করে দাঁড়িয়ে থাকতে হয়। পাখির ষাঁড় যখন চাঁদের কাছ দিয়ে উড়ে যায়, তখন চাঁদ লক্ষ্য করে বন্দুক ছুঁড়তে হয়। ছররা খেয়ে পাখিগুলো ধপধপ করে মাটিতে পড়ে। তখন আমার কুকুর পিন্টু গিয়ে সেগুলোকে খুঁজে নিয়ে আসে। এই রকম শিকারের সুবিধা এই যে পাখির পিছন পিছন ঘুরে বেড়াতে হয় না, এক জায়গায় দাঁড়িয়েই অনেক পাখি মারা যায়। তা যাই হোক, আমি আর পিন্টু আলের ওপর দিয়ে জলার দিকে চললাম। বেশ একটু ঠান্ডা বাতাস দিচ্ছে, কিন্তু আমার গায়ে গরম কোট, হাফ প্যান্ট ছিল, পায়ে হোস আর বুট জুতো, তাই ঠান্ডা হাওয়া একটু ভালোই লাগছিল। পকেটে গোটা 4 নম্বরের কার্তুজ নিয়েছিলাম। আশা ছিল তাইতেই আজকের মতো কাজ চলে যাবে। ক্রমে জলার কাছে এসে পড়লাম। এখানকার মাটি নরম, মাঝে মাঝে জল সরে গিয়ে আধ শুকনো পাঁকও রয়েছে। জলাটা প্রকাণ্ড, একটা হ্রদ বললেও চলে, কিন্তু জল খুব বেশি গভীর নয়। তার কিনারা ঘিরে ঘন সরবন জন্মেছে। মাঝখানেও স্থানে স্থানে সরের গোছা উঁচু হয়ে আছে। চাঁদের আলোয় সমস্ত দৃশ্যটা এমন অস্পষ্ট হয়ে আছে যেন পৃথিবীর আদিম যুগের তন্দ্রাচ্ছন্ন প্রকৃতির চিত্র। দেখলে প্রাণের ভিতরটা কেমন করে ওঠে। জলের কিনারা পর্যন্ত যাবার কোনো দরকার ছিল না। চারিদিকে তাকিয়েই দেখলাম কতকগুলো কাঁটা গাছের শুকনো ঝোপ ইতস্তত ছড়ানো রয়েছে। তারই মধ্যে একটা বেছে নিয়ে আমি তার আড়ালে গিয়ে দাঁড়ালাম। বন্দুকে টোটা ভরে পাখির জন্য তৈরি হয়ে রইলাম।
এইবার পিন্টুর চালচলন লক্ষ্য করলাম। সে এতক্ষণ বেশ লাফালাফি করতে করতেই আমার সঙ্গে এসেছিল, কিন্তু এখানে এসেই কেমন যেন জড়সড় হয়ে গেল। তার ল্যাজটা করুণভাবে পায়ের মধ্যে প্রবেশ করলো। সে শঙ্কিত চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে একটা ক্ষীণ কুঁই কুঁই শব্দ করতে লাগলো। আমি চারিদিক চেয়ে দেখলাম, অন্য কোনো কুকুর বা ভয়াবহ কিছুই নেই। ভাবলাম জলার ধারে ঠান্ডা হাওয়াটা নিশ্চয়ই ওকে কাবু করে ফেলেছে, তাই ওরকম করছে। খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আছি, হঠাৎ একটা শব্দ শুনে চমকে উঠলাম। জলার কিনারা দিয়ে একটা খটখট খটখট শব্দ ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে, যেন একটা বিকট হাসির আওয়াজ। কিন্তু তখনই বুঝতে পারলাম যে অস্বাভাবিক কিছু নয়, সর্বনের মধ্যে দিয়ে হাওয়া বইছে। এই খটখট শব্দ ক্রমে আমার পাশ দিয়ে বেরিয়ে চলে গেল, দূরে গিয়ে মিলিয়েও গেল। কিন্তু দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ তখনও সর্বনের ভেতর থেকে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আমার ভারী হাসি পেল এবার। এই সব শব্দ শুনেই বোধহয় গাঁয়ের লোকগুলো ভূত পেতনির ভয়ে এদিকে আর আসে না। আবার শব্দ, তবে এবারের শব্দ এমনই অপার্থিব যে শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। বহু দূর জলার বুক থেকে একটা দীর্ঘ কান্নার সুর, যেন কোনো স্ত্রীলোক কেঁদে উঠল আহা হা হা করে। চারিদিকে প্রতিধ্বনিত হলো এই কান্না, তারপর ক্রমে তা ক্ষীণ হয়ে গেল। জলাতে অনেক রকম অজানা পাখি থাকে, মনে হলো হয়তো তাদেরই মধ্যে কেউ রকম ভাবে কেঁদে উঠল। কিন্তু আমি অনেক পাখি মেরেছি, অনেক ঝিলে জঙ্গলে বেরিয়েছি, এরকম ডাক কখনো তো শুনিনি। একবার মনে হলো পাখি বটে তো। পিন্টুর দিকে তাকিয়ে দেখি সে আমার পা ঘেঁষে বসেছে, তার শরীর থরথর করে কাঁপছে। আমি তার পিঠে ডান হাত দিয়ে হাত বুলিয়ে দিলুম। ভয় নেই পিন্টু, ভয় নেই, ও পাখির ডাক। পিন্টু করুণভাবে আমার দিকে তাকালো, তারপর ছুটে গাঁয়ের দিকে খানিকটা এগিয়ে গিয়ে আবার ফিরে এসে ব্যগ্র চোখে আমার পানে চেয়ে রইল। কুকুর কথা বলতে পারে না ঠিকই, কিন্তু পিন্টু যেন পরিষ্কার আমাকে বলল বলে মনে হলো, ফিরে চলো, এ জায়গা বড় খারাপ, এখানে থেকে কাজ নেই। হায়, পিন্টুর কথা তখন যদি শুনতাম। হাতের ঘড়িতে দেখলাম 9:30 বেজেছে। এই সময় আকাশে শন শন শব্দে মুখ তুলে দেখি এক ঝাঁক পাখি, বোধহয় মোরগাবি, কারণ মোরগাবিরা এত জোরে ওড়ে যে ওদের ডানার সাঁই সাঁই আওয়াজ হয়। চাঁদের ওপর দিয়ে উড়ে যাচ্ছে। তৎক্ষণাৎ বন্দুক তুলে ফায়ার করলাম। চারিদিকে একটা বিকট প্রতিধ্বনি উঠল, তারপর ধপ করে একটা শব্দ হলো। বুঝলাম পাখি পড়েছে। পাখি পড়ার শব্দে পিন্টুর ভয় কেটে গেল। সে কান খাড়া করে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর লাফাতে লাফাতে যেদিকে পাখি পড়েছিল সেই দিকে ছুটল। পাখিটা 50 হাত দূরে একটা ঝোপের মধ্যে পড়েছিল, কিন্তু সেই ঝোপের কাছাকাছি গিয়ে হঠাৎ দেখি পিন্টু দাঁড়িয়ে পড়ল। তারপর চোঁ চোঁ করে পালিয়ে এসে আমার জুতোর মধ্যে মুখ লুকিয়ে বসে পড়ল। আমি আশ্চর্য হয়ে বললাম, এ কি রে, কি হয়েছে পিন্টু, পালিয়ে এলি যে? তার গায়ে হাত দিয়ে দেখি তার ঘাড়ের রোঁয়া কাঁটার মতো খাড়া হয়ে উঠেছে। পিন্টু কখনো এরকম করে না, তাই ভারী আশ্চর্য হয়ে আমি নিজেই সেই ঝোপটার দিকে এগিয়ে গেলাম।
কাঁটা গাছের ঝোপে পাতা নেই, তাই ভিতরে পরিষ্কার চাঁদের আলো পড়েছে। ঝোপের 10 হাতের মধ্যে গিয়ে আমিও থমকে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম মরা পাখিটা মাটিতে পড়ে রয়েছে, আর সাদা কাপড় পরা একটা স্ত্রীলোকের মূর্তি তার ওপর ঝুঁকে তাকে যেন আগলে রয়েছে। এই সময় আবার সেই তীব্র কাতরোক্তি ঝোপের ভিতর থেকে শোনা গেল, যেন কে খুব কষ্ট করে কেঁদে উঠছে। ভয়ের একটা শিহরণ আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিয়ে গেল। ওটা কে? মানুষ না অন্য কিছু? ওরকম ভাবে কোনো মানুষ কাঁদতে পারে? প্রাণপণে ভয় দমন করে আমি জিজ্ঞাসা করলাম, কে? আবার সেই বুক ফাটা কান্না। আমি জড়মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। ইচ্ছে হলো পালাই, কিন্তু পালাতে পারলাম না। আমার 2 চোখ সেই ঝোপের মধ্যে নারী মূর্তির ওপর নিবদ্ধ হয়ে রইল। হঠাৎ নারী মূর্তি উঠে দাঁড়ালো, ঝোপের ভিতর থেকে বেরিয়ে এলো। আমি তার মুখ দেখতে পেলাম না, সর্বাঙ্গ কুয়াশার মতো সাদা কাপড় দিয়ে ঢাকা। সে একটা সাদা হাত তুলে আমায় ডাকলে, তারপর নিঃশব্দে চলে যেতে লাগলো। খানিক দূর গিয়ে সে ফিরে দাঁড়ালো, তারপর আবার হাত তুলে আমায় ডাকলে। আমার স্বাধীন ইচ্ছাশক্তি যেন একেবারে লুপ্ত হয়ে গিয়েছিল। কলের পুতুলের মতো আমি তার পিছন পিছন চললাম। পিন্টু এতক্ষণ অনেক দূরে পিছিয়ে ছিল, এবার সে ছুটে এসে আমার পা কামড়ে ধরল। ভয়ে তার গা কাঁপছে, শরীর যেন কুঁকড়ে ছোট হয়ে গেছে, তবু সে আমাকে ফেলে পালাতে পারছে না। আমার পা কামড়ে ধরে পিছন দিকে টানতে লাগলো, যেন কিছুতেই সে আমাকে যেতে দিতে চায় না। কিন্তু চুম্বকের আকর্ষণ লোহাকে যেমন টেনে নিয়ে যায়, আমিও তেমনি অন্ধভাবে সেই নারীর মূর্তি অনুসরণ করে চললাম। পিন্টু পদে পদে বাধা দিতে লাগলো, পায়ের কাছে পড়ে কেউ কেউ করে মিনতি করতে লাগলো, তবুও আমার গতিরোধ সে করতে পারল না। ক্রমে তলে তলে নরম পাঁকের ওপর এসে পড়লাম। সে যে কি ভয়ঙ্কর জিনিস তা বর্ণনা করা যায় না। আর এই পাঁকে আস্তে আস্তে ডুবে যাওয়ার মতো, মরে যাওয়ার মতো ভয়াবহ মৃত্যু কল্পনা করাও কঠিন। আমি কিন্তু কোথায় যাচ্ছি কিছুই জ্ঞান ছিল না আমার, কেবল সেই মূর্তির দিকে চোখ রেখে এগিয়ে যাচ্ছিলাম। ক্রমে যখন পাঁকের মধ্যে হাঁটু পর্যন্ত ডুবে যেতে লাগলো, তখন আমি দাঁড়িয়ে পড়লাম। মূর্তিও সামনে খানিক দূরে দাঁড়ালো। তারপর আবার সেই রক্ত জল করা আওয়াজ, কিন্তু না, এইবার সেটা কান্না নয়, মনে হলো কে যেন একটা পৈশাচিক প্রতিহিংসার হাসি হাসছে। আমি আর এগিয়ে যাচ্ছি না দেখে মূর্তি 2-1 পা ফিরে এলো। খানিক দাঁড়িয়ে থেকে আবার আমাকে হাতছানি দিয়ে ডাকলে। ওদিকে আর বেশি এগোলে এই অতল পাঁকের মধ্যেই ডুবে যাব, এটা বেশ বুঝতে পারছি, কিন্তু তবু ওই হাতছানি অমান্য করবার সাধ্য যেন আমার ছিল না। এই সময় পিন্টু যে অদ্ভুত কাজ করলো তা জীবনে কখনো ভুলবো না। সে এতক্ষণ আমার পিছন পিছন আসছিল, কিন্তু যখন দেখলো আমি উড়ু পর্যন্ত কাদায় ডুবে যাচ্ছি, তখন সে হঠাৎ একটা বিকট চিৎকার করে আমার সামনে এলো। আমি দেখলাম তার সর্বাঙ্গের রোয়া খাড়া হয়ে উঠেছে, আর সে হিংস্রভাবে দাঁত বের করে সেই মূর্তির পানে ছুটে চলেছে। সাদা মূর্তিটার সামনে পৌঁছে সে কণ্ঠ লক্ষ্য করে তার ঘাড়ের উপর লাফিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে একটা আর্তকম্পিত চিৎকার পিন্টুর কণ্ঠ থেকে বেরিয়ে এলো। যাকে লক্ষ্য করে সে লাফ দিয়েছিল সেই মূর্তি হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। পিন্টু কোথাও বাধা না পেয়ে কাদায় পড়ে গেল, আর উঠল না। পিন্টু, পিন্টু! আমি আত্মহারার মতো ছুটে গেলাম যেখানে পিন্টু পড়েছিল। সেখানে পাঁক তত গভীর নয়, তলায় শক্ত মাটি আছে। পিন্টুর নিশ্চল দেহ 2 হাতে তুলে নিয়ে দেখলাম তার দেহে প্রাণ নেই, সে মরে গেছে। সেই যে ভয়ার্ত চিৎকার, তারই সঙ্গে পিন্টুর প্রাণবায়ু বেরিয়ে গেছে। চারিদিকে চেয়ে দেখলাম,
সেই সাদা মূর্তি আর কোথাও নেই। যেন জলাভূমি থেকে উত্থিত একটা দুষ্টু বাষ্প আবার জলাভূমিতেই মিলিয়ে গেছে। পিন্টু, পিন্টু। তার কাদা মাখা শরীরটা বুকে জড়িয়ে নিয়ে আমি অজ্ঞান হয়ে পড়লাম। পরদিন সূর্যোদয়ের সঙ্গে আমার জ্ঞান হলো। তখনও আমি পিন্টুর মৃতদেহ বুকে জড়িয়ে নিয়ে আছি। সারা গায়ে অসহ্য ব্যথা আর 105 ডিগ্রি জ্বর নিয়ে একলাই বাড়ি ফিরে এলাম। ক্রমে সেরে উঠলাম। এখনো মাঝে মাঝে শিকারে যাই, কিন্তু এখন আমার পিন্টু নেই, শিকারে মন লাগে না। যখন মনে হয় পিন্টু আমার প্রাণ বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়েছে, দারুণ ভয়ে তার বুকের স্পন্দন থেমে গেছে, কিন্তু তবু ভালোবাসা এক তিল কমেনি, তখন আমার কান্নায় বুক ভরে ওঠে। পিন্টু সাহসী কুকুর ছিল না ঠিকই, কিন্তু দরকারের সময় তার মতো সাহস কজন দেখাতে পেরেছে?